বিপুল পরিমাণ তরুণী যুবক যুবিকা রয়েছে, তাদের আকাঙ্ক্ষাটা কি, তাদেরকে কোন পেশার জন্য প্রস্তুত করা যায়। আমাদের অনেকে আছেন যারা বহির্বিশ্বে গিয়ে বেশ ভালো করেছেন পড়াশোনার মাধ্যমে, কেউ ভালো রিসার্চার রয়েছেন, কেউ ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ওনাদেরকে কীভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি। আমরা ইতিমধ্যে আলোচনা করছি কীভাবে ভিজিটিং ফ্যাকাল্টি কিংবা ফেলোশিপ প্রদানের মাধ্যমে বিদেশে যারা শীর্ষস্থানীয় বাংলাদেশি একাডেমিক রয়েছেন ওনাদেরকে আমরা আমাদের এই এডুকেশন সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। এর পাশাপাশি রিসার্চে বরাদ্দ বাড়াতে চাই। বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা কালচার তৈরি করতে চাই যেখানে লোকাল প্রবলেমগুলো লোকাল এডুকেশন ইনস্টিটিউট সলভ করবে। আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রত্যেকটি ইউনিভার্সিটিকে এনকারেজ করছি যেন ওনারা ল্যাঙ্গুয়েজ সেন্টার খুলেন। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন হচ্ছে বাংলাদেশ থেকে আমরা আগামী প্রজন্মে যেন বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় ভাষাটা অনেকে শিখতে পারে। আমরা ইন্ডাস্ট্রি একাডেমির টাইজ বাড়ানোর জন্য ইন্টার্নশিপে প্রায়োরিটাইজ করতে যাচ্ছি। ইতিমধ্যে দেখেছি শিক্ষায় বাজেট বহুলাংশে বাড়ানো হয়েছে। এই বাজেট বৃদ্ধির বড় উদ্দেশ্য কি? একদিকে যেমন প্রতিষ্ঠান বড় করা লক্ষ্য, তার পাশাপাশি আমাদের যারা তরুণীরা রয়েছেন তাদেরকে আমরা কিভাবে ক্যাপাসিটি বিল্ড করতে পারি, কিভাবে তাদেরকে আপস্কিলিং করতে পারি, আমাদের যারা শিক্ষক রয়েছেন ওনাদেরকে কীভাবে ট্রেন করতে পারি। বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে অনেক ভালো রেজাল্ট করছে, তারা লিডিং দিচ্ছে সেখানে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং খুব একটা ভালো না। কিভাবে আমরা আমাদের র্যাঙ্কিংটা বাড়াতে পারি, জার্নালে অ্যাক্সেস তৈরি করতে পারি, ল্যাব ফ্যাসিলিটি তৈরি করতে পারি, এগুলো নিয়ে বহুপাক্ষিক আলোচনা হয়েছে এবং এই ধরনের স্টেক হোল্ডার কনসালটেশন অত্যন্ত প্রয়োজন। তার উপর ভিত্তি করে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ওনাদের যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো নিবে। একই সাথে সরকারের দিক থেকেও আমাদের যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো আরও বেশি বিকশিত হবে। আমরা মনে করি নীতিমালা উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয় না, ইটস এ ডায়ালগ, ইটস এ কনসালটেশন প্রসেস এবং এখানে সব স্টেক হোল্ডারদের ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যারা ভাইস চ্যান্সেলর হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে এবং আমরা ওনাদের মতামতের ভিত্তিতে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমাদের এডুকেশন সিস্টেমকে আরও বেশি রিফর্ম ওরিয়েন্টেড করব, আরও বেশি ইনক্লুসিভ করব, ফেয়ার করব এবং একটা জাস্ট সিস্টেম তৈরি করব যেখানে বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশে যে আকাঙ্ক্ষা আমাদের রয়েছে সেটা তৈরি হবে। নির্বাচনের মাধ্যমে আজকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা সরকার রাষ্ট্র পরিচালনা রয়েছে। আমরা কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করব সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অংশ হিসেবে এই চলমান প্রক্রিয়া আয়োজনের জন্য আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে ধন্যবাদ জানাই। একটা নির্বাচিত সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিই না, আমরা চাই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার জন্য। ইতিমধ্যে আমি যতটুকু জেনেছি মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানবৃন্দ সেই কনসালটেশনে আলোচনা করে দেখেছেন যে অনেকেই চাচ্ছেন জানুয়ারিতে না হয়, যেহেতু প্রস্তুতির সময়টা স্বল্প, একটু পেছালে ভালো হয়। তো পেছানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আবার ফেব্রুয়ারি মাসে কিন্তু পবিত্র রমজান থাকবে, ঈদ থাকবে, তার মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে পেছানো যাচ্ছে না, পিছালে প্রায় 2 মাস পিছিয়ে মার্চে চলে যেতে হবে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে ইতিবাচকভাবে অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে একবারে পুরো সময়টা না এগিয়ে এনে ধাপে ধাপে কি আগানো যায় কিনা সেজন্য হয়তো আগামী বছরে মার্চের দিকে হতে পারে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হবে। তবে আমরা ওপেন, কারণ যে কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয় কাদের জন্য? আমাদের শিক্ষার্থীদের জন্য। আমরা যা কিছু করি না কেন সেটা শিক্ষার্থী বান্ধব হতে হবে, যেন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষিত হয়। সুতরাং আমাদের এই কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের সন্তানেরা, আমাদের এসএসসি পরীক্ষার্থীরা, তাদের যদি মনে হয় যে মার্চে পরীক্ষা দিলে তাদের জন্য ভালো হবে এবং আমাদের যদি অভিভাবক এবং শিক্ষকরা সেই বিষয়ে একটা বৃহত্তর ঐক্যমত্যে পৌঁছান, তাহলে আমার ধারণা শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং মাননীয় শিক্ষামন্ত্রী এক্ষেত্রে অত্যন্ত সহানুভূতিশীল, ওনারা সেই মন্ত্রণালয় থেকে ইতিবাচকভাবে সেটাকে ধারণ করবে বলে আমার বিশ্বাস।